বউ সেজে বাসর করে বসে আছি আমি। হালকা সাজে অপেক্ষা করছি আমার বর্তমান স্বামী আদনানের জন্য। রিলেশনে বিয়ে হয়েছে আমাদের, কিন্তু সব যে পরিকল্পনা মাফিক হয়েছে তা আমার কাছে ছিল সম্পূর্ণই অজানা। জানবো কিভাবে আমার প্রেমিক ওরফে আমার বর্তমান স্বামী যে ভালোবাসার কোনো কমতি রেখেছিল না। আদনানের পরিকল্পনা তার পশুর ন্যায় রূপ ভালোবাসার চাদরে আড়াল হয়েছিল আমার কাছে। আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম যে আমি জীবনের সঠিক মানুষটাকে বেছে নিয়েছি, কিন্তু কে জানতো বাসা থেকে পালিয়ে বিয়ে করার এই সিদ্ধান্তটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। আর এই একটা ভুল সিদ্ধান্তই যে উলট পালট করে দিবে আমার জীবনটা। এতটুকু বলেই মেয়েটির চোখে পানি জমে এলো। চলুন তাদের একটু অতীতে জেনে আসি। মেয়েটার নাম আরোহী। আরোহী ছিল তার বাবা মার দ্বিতীয় সন্তান। তার চার ভাই বোন। তার বড় একটা ভাই আছে, তারপর সে, তারপর ছোট ভাই আছে 14 বছরের, হাফিজি পড়ে অলরেডি 21 পারা মুখস্থ করে ফেলেছে। আর সব শেষে একটা ছোট্ট বোন আছে। ছোট থেকে বাবা মায়ের খুব আদরে ছিল আরোহী। ক্লাস 8 পর্যন্ত ভালো রেজাল্ট হয়েছিল তার। ভালো মার্কস পেয়ে 9-এ উঠে সে। সময়টা ছিল 2014 সাল। ছোট থেকেই ছেলেদের থেকে দূরে থাকলেও 9-এ ওঠার পর তার জীবনে আসে কেউ একজন, তার কাজিনের দেবর আদনান। আদনান খুব পছন্দ করতো আরোহীকে, আর আরোহীও আদনানকে ভালো লাগতো, তবে তা প্রকাশ করেনি। আদনানি এসে প্রপোজ করে তাকে, আরোহীও ফিরিয়ে দিতে পারে না। তবে আদনান একটা শর্ত দিয়েছিল, তাদের রিলেশনের ব্যাপারে যাতে কাউকে না জানে। বেশ, এভাবেই চলছিল তাদের রিলেশন। একদিন আরোহীর বাবা কাজ করার জন্য একজন লোক আরোহীর বাবার সাথে তাদের বাসায় আসে। লোকটার বদনজর ছিল আরোহীর দিকে। ব্যাপারটা একটু অস্বস্তিকর ছিল আরোহীর কাছে, কিন্তু ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। এরপর থেকে লোকটা প্রায়ই আসতো আরোহীদের বাসায়। একদিন আরোহীকে রুমে একা পেয়ে মুখ চেপে ধরে জোর করে কিস করে লোকটা। আরোহী সেদিন অনেক কেঁদেছিল। হেঁচকি তুলে তুলে কেঁদেছিল সে। কাউকে বলতে না পেরে তার ভাইয়াকে বললে সেও বিশ্বাস করেনি, কারণ তার বাবার সাথে লোকটা খুব ভালো জানে সবাই। এভাবে আরোহী প্রায়ই লক্ষ্য করত লোকটার বদনজরগুলো, যেন কোনো সুযোগ খুঁজত লোকটি। আরোহী তখন ভয়ে থাকতো খুব। তার বয়ফ্রেন্ড আদনানকে বলেছিল, তুমি আমায় যত তাড়াতাড়ি পারো বিয়ে করে নাও, না হলে আমি গলায় দড়ি দেব। আদনানও যেন একটা শোনার অপেক্ষায় ছিল। সেও রাজি হয়ে যায় আরোহীকে বিয়ে করতে। কিন্তু আরোহীর জানা ছিল না আদনানও তার সাথে কোনো গেম খেলতে এক এক করে গুটি সাজাচ্ছে। বাড়ি থেকে আদনানের সাথে বিয়েতে রাজি ছিল না আরোহীর বাবা মা, কারণ আদনানের আর্থিক অবস্থা ছিল খুবই দুর্বল। তবুও আরোহী তাকেই বিয়ে করবে, কারণ আদনানই তার জীবনের প্রথম ভালোবাসা। তারপর পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা দুজন। এতে তাদের হেল্প করে তার মেজো চাচা ও তার চাচি। তার বাবা মা এসব কিছুই জানতো না। আরোহীর জীবন নষ্ট হওয়ার প্রধান কারণ ছিল তার চাচা চাচি। তারা চাইতো আরোহীর জীবনে একটা দাগ লাগুক, তাই আরোহীর ওই ভুল সিদ্ধান্তকে সাপোর্ট করে গেছে তারা। সব ছিল তাদের সবার একটা ফুটবল গেম এর মতো। আর ওই বলটা ছিল আরোহী নিজেই। যে যেদিকে লাথি দিবে ও ওই দিকেই ছুটবে আরোহী। তখন নিজের ভালোটা বুঝতে পারেনি সে। চাচা চাচি ও তার বয়ফ্রেন্ডকে আপন মনে হতো তার। তার বাবা মা ছিল তার কাছে হাস্যকর দুটো শব্দ। আরোহীর কোনো দোষ ছিল না তখন, কারণ কম বয়সী মেয়েরা বেশিরভাগ আবেগীকেই প্রাধান্য দেয়, বিবেক দিয়ে কোনো কিছু ভাবে না। পালিয়ে যাওয়ার আগের দিন তার কাজিন সুমাইয়ার সাথে বসে গল্প করছিল সে। গল্পের এক পর্যায়ে আরোহী বলে উঠল, তোদের সবাইকে ছেড়ে যেতে হবে, আমার খুব কষ্ট হচ্ছে রে। আমার যেতে ইচ্ছে করছে না একেবারেই। আমি মেসেঞ্জারে মেয়েটার কথা শুনছিলাম। মেয়েটার তার জীবনের গল্পটা আমায় বলেই চলছে, বাট আমি কোনো উত্তর দিচ্ছি না, নীরবে শুনছি। ছোট্ট করে বলে উঠলাম, আচ্ছা তারপর? মেয়েটি কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, জানেন ভাইয়া, ওই দিন আমার কাজিন হুট করেই বলে ওঠে, তুই যাবি না বললেই হলো, অলরেডি সব প্ল্যান করা শেষ। আমি তখন বলেছিলাম, কিসের প্ল্যান? তারপর আমার কাজিন আমতা আমতা করতে শুরু করলো, বলে ওই যে তোদের বিয়ের প্ল্যানের কথা বলছি। ওদিন সে আমায় 7-5-13 বুঝায়, আমিও বুঝিনি। পরদিন সবাইকে ছেড়ে আদনানের হাত ধরে চলে যায় আরোহী। তার চাচা তার হাতে কিছু টাকা দিয়ে বলল, এই নেই, দরকার হলে বলবি আরো দিব। সেই দিন চাচাকে খুব আপন মনে হলো আরোহীর।
আদনানের হাত ধরে সেদিন চলে গিয়েছিল সে। আদনানের বোনের বাসায় গিয়ে ওঠে তারা। সেখানে সবাই খুব ভালো ব্যবহার করে আরোহীর সাথে। সেদিন রাতে বিয়ে হয়ে যায় তাদের। চলুন এবার গল্পে ফেরা যাক। বাসঘরে বসে এদিক ওদিক তাকায় ঘরটার দিকে আরোহী। এক মাঝেই রুমে প্রবেশ করে আদনান। আরোহী একটু নড়েচড়ে বসে। হাজারো হলে প্রথম অনুভূতি। টোটাল নার্ভাস ফিল করছিল আরোহী। সেই দিনটাও খুব ভালোভাবে কাটলো। শুরু হলো তাদের নতুন সংসার, নতুন জীবন। এরপর আমি নীরবতা ভেঙে প্রশ্ন করলাম, তার মানে আপনার গল্পটা হ্যাপি? তারপর নিশ্চয়ই মেনে নিয়েছেন আপনার বাবা মা? সে বলে উঠল, ভাইয়া, গল্পটা মাত্র শুরু। আমার মনে হয় প্রিয় মানুষরা যে এত স্বার্থপর হয় তা আপনার হয়তোবা ধারণার বাইরে। ভাইয়া, আমার জীবনটা একটা গল্পের মতো। পরে জানতে পারে আরোহীর বাবা মা তাকে হন্যে হয়ে খুঁজছিল। তার চাচা চাচির কাছ থেকে সবকিছু জেনেছে আরোহী। তার বাবা মাকেও সব বলে দেয় চাচা চাচি, যে আরোহী তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। বংশের মুখে চুলকানি মেখেছে সে। তার চাচা চাচি যে তার সাথে এমন গেম খেলেছে তা আরোহীর ধারণার বাইরে ছিল। এলাকার নানান মানুষের কথা শুনল তার বাবা মা। আর একদল মানুষ তো আছে যাদের নাম পাশের বাড়ি ভাবি। শুধু সুযোগের অভাবে সাংবাদিক হয়ে ন্যাশনাল নিউজ আপডেট দিতে পারছে না, কিন্তু একজনের আপডেট অন্যজনকে দিতে বরাবরই পটুতালা। চারদিকে মানুষের নানান কানাঘুষার লজ্জায় মাথা নিচু হয়েছিল আরোহীর বাবা মায়ের। আরোহীর সাথে কথা হয় তাদের। আরোহী কেঁদে কেটেও কোনো লাভ হয়নি। তার বাবা মা শক্ত গলায় বলে দিয়েছে, আজ থেকে আমার সন্তান 3 জন। আরোহী নামের আমার কোনো সন্তান নেই, আর থাকলেও তার মুখ কখনো দেখতে চাই না আমরা। আরোহী অনেক কিছু করেও লাভ হলো না। আদনানের কাছে গেল সে। আদনানকে জড়িয়ে ধরে অনেক কাঁদে আরোহী। জড়িয়ে ধরা অবস্থায় কেঁদে কেঁদে বলে ওঠে, আমায় কখনো ছেড়ে দিও না তুমি। আমার যাওয়ার জায়গাটুকু আজ থেকে আমার জন্য বন্ধ হয়ে গেছে। আমার দুটো হাত কখনো ছেড়ে দিও না প্লিজ। আরোহীর চোখের পানিতে আদনানের টি শার্ট ভিজে যাচ্ছে ধীরে ধীরে। সেদিন আদনান কিছু বলেনি, শুধু ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক প্রসারিত বিলেনি হাসি। সেই হাসিতেই যেন লুকিয়ে আছে আরোহীর জীবনে ধ্বংস হওয়ার পূর্বাভাস। আর তাও আরোহী বুঝতে পারেনি, কারণ সে এখনো আদনানের বুকে মাথা রেখে নিশ্চুপভাবে কেঁদে চলেছে। আমিও কিছু না বলে আদনানের বুকে মাথা রেখে শুধু নিশ্চুপ হয়ে কেঁদেছিলাম। আদনানকে খুব ভালো মানুষ মনে করেছিলাম সেদিন। আমি কিছু না বলে মেয়েকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তারপর? মেয়েটি আবার বলতে শুরু করলো, এভাবেই কেটে গেল 1টি মাস। এই 1 মাস সব ঠিকঠাকই ছিল আমাদের। খুব সুন্দর ছিল এই 1টি মাস এর দিনগুলো। আমিও যেন অল্পতেই খুব খুশি ছিলাম। আদনানের কাঁধে মাথা রেখে বসেছিলাম। আমি কখনো কথা গোপন রাখতে পারলাম না। সেদিন তার কাছে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করি। আমার হুট করে পালিয়ে যাওয়ার আরও একটা কারণ ছিল। মেয়েটি ছিল আমার বেস্ট ফ্রেন্ড। একদিন সে আমায় তার বাড়িতে টিফিনের দাওয়াত দিল। আমি এমনিতে কারো বাসা যাই না, মা নিষেধ করেছে যেতে। আমি এখন বড় হয়েছি, এখন কারো বাড়ি যাওয়াটা ঠিক নয়। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমায় বলল, আরে সমস্যা নেই, আমি তোর বেস্ট ফ্রেন্ড না? আমার সাথে গেলে সমস্যা কি? কিচ্ছু হবে না, আর আন্টিও কিছু জানবে না। তারপর আমি রাজি হয়ে যাই বাসায় যেতে। যদিও আমার একটু অস্বস্তি লাগছিল, কারণ ও কখনো আমায় এভাবে ডাকেনি বা এমন করেনি। আমি তাদের বাসায় গিয়ে তার সাথে একটু রুমে বসে গল্প করছিলাম। মুনের সাথে আড্ডাটা ভালোই জমেছিল আমার। মুন আমাকে রুমে রেখে একটা কাজের নাম করে বাইরে চলে গেল। আমিও ভাবলাম হয়তো একটু পর আবার ফিরে আসবে। কিন্তু হুট করে রুমে ঢুকে পরে আমার বাবার সাথে কাজ করা মানুষটি, যে সে আগে থেকে আমার দিকে বদনজরে তাকাতো। ভেতরে ঢুকেই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় লোকটা। তখন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম আমি। নিজে বেস্ট ফ্রেন্ড মুন আমার সাথে এমনটা করলো। লোকটার কাছ থেকে টাকা খেয়ে তার বাসায় নিয়ে এসেছে এভাবে। দরজা বন্ধ করে লোকটা আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আমি অনেক জোর করেও কিছু করতে পারছিলাম না। এক সময় সেন্সলেসের নাটক করে দু চোখ বন্ধ করে সেন্সলেস ভাবে আমি শুয়ে থাকি। লোকটা আমার এই অবস্থা দেখে রুম থেকে বাহিরে যায়, আমার মুখে পানি ছিটকে দেওয়ার জন্য, পানি আনার জন্য।
সেই সুযোগে দৌড়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে বড় বড় শ্বাস নিতে থাকি আমি শুধু। আমার যেন বিশ্বাসই হচ্ছিল না আমার নিজের বেস্ট ফ্রেন্ড আমার সাথে এমন করেছে। এইটুকু বলে আবার থামে আরোহী। চোখ মুছে মুছে কান্নার ছাপ স্পষ্ট। আবারও বলতে শুরু করলো, জানেন ভাইয়া, আমি এই ঘটনাটা আমার হাজব্যান্ড আদনানকে সব বলে দিলাম, কিন্তু ওই দিন আদনান বলেছিল তুমি আমার স্ত্রী, আমি তোমায় ভালোবাসি, ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেদিন আমার মনে হয়েছিল হয়তো আদনানের মতো ভালো মানুষ আর নেই। তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিই আমি। কাঁদু কাঁদু স্বরে তাকে বলে উঠি, খুব ভালোবাসি আমি তোমায়। দিনগুলো খুব সুন্দরই ছিল তখন। ধীরে ধীরে সব যেন পাল্টে যেতে লাগলো। আমার স্বামী আদনান তেমন একটা শিক্ষিত ছিল না, তবু আমি তাকে ভালোবেসেছিলাম মনে প্রাণে। তাদের আর্থিক অবস্থাও ছিল মোটামুটি, এত ভালোও না। আমার বাবার বাড়িতে তো পাকা ঘর ছিল, তাদের ছিল মাটির ঘর। তবুও তাকে ভালোবাসি দেখে সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। ভাবতাম এক সময় আমাদের সব হবে, কিন্তু সব যেন স্বপ্নই থেকে গেল আরোহীর। ধীরে ধীরে আদনানের সকল আসল রূপটা প্রকাশ হতে লাগলো। খুব রাত করে বাসায় ফিরতো আদনান। আরোহী কিছু জিজ্ঞেস করলে উল্টো তাকে কথা শোনাতো আদনান। আরোহীর শাশুড়ি সেই শুরু থেকে তাকে দেখতে পারতো না। আরোহীকে খোঁচা দিয়ে কথা বলতো সবসময়। মাঝে মাঝে বলতো, আমার মেয়ের শ্বশুর বাড়িতে আমরা প্রায়ই এটা সেটা পাঠাই, কিন্তু আমার ছেলে কোন রাজরানী বিয়ে করছে, আজ পর্যন্ত একটা সুতাও এলো না বাড়িতে। ঢ্যাং ঢ্যাং করে আমার ছেলেটাকে পাগল করে গলায় ঝুলে পড়ছে। কথাগুলো শুনতে খুবই খারাপ লাগতো আরোহীর। কিছু বলতে পারতো না, শুধু নীরবে কান্না করতো সে। আদনানও ধীরে ধীরে পশুর ন্যায় আচরণ করা শুরু করলো। মাঝে মাঝে আরোহী গায়ে হাত তুলতো সে। আদনানের বাইরের আরেকটা সম্পর্ক ছিল, মেয়েটার নাম ছিল পিঙ্কি, কিন্তু তার ব্যাপারে জানতো না আরোহী। আদনানদের ঘরটা মাটির, তাই মাঝে মাঝে এটা লেপে দিতে হতো। আরোহী কখনো বাবার বাড়িতে ঝাড়ু হাতে ঘর ঝাড়ু দিতে চাইতো না, আর এখানে তাকে সারা ঘর লেপে দিতে হয়। সব কিছু মানিয়ে নেয় আরোহী। রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে যায়। আরোহীও যাচ্ছিল একটু বিশ্রাম নিতে, তখনই তার শাশুড়ি এসে তাকে বলে ওঠে, রান্নাঘরটা কে ঝাড়ু দিবে শুনি? তোমার মা এসে ঝাড়ু দিয়ে যাবে নাকি? সেদিন প্রথম আরোহী আর সহ্য করতে পারছিল না। তার শাশুড়ির সাথে সে তর্ক করে, খবরদার আমার মা বাবা তুলে কথা বলবেন না সব সময়। আমাকে যা কিছু তাই বলুন, তবে আমার মা বাবাকে টানবেন না এসবে। সেদিন তার শাশুড়ি তার দিকে হাঁ করে চেয়েছিল। আরোহী যে এভাবে বলে ফেলবে তা হয়তো ভাবতে পারেনি সে। আরোহীর জীবনে নেমে আসে অশান্তি। ভালোবাসার মানুষটির কাছ থেকে রোজই নির্যাতিত হয় সে। তবুও সব মুখ বুজে সহ্য করে আরোহী, কারণ তার যে এখন আর যাওয়ার জায়গা নেই। আদনানরা আবার গরু পালতো বাড়িতে। 5টা গরুর খাওয়া দাওয়া দেখাশোনা আরোহীকেই করতে হতো। যে মেয়ে এইসব কিছু কখনো করেনি, সেগুলোই ছিল তার ভয়ের কারণ। আজ সেগুলো পালতে হচ্ছে তার। এমনও দিন গেল আরোহীকে 5টা গরু নিয়ে জমিতে যেতে হতো গরু চড়াতে, আবার ওগুলো বাড়ি নিয়ে আসতে হতো তাকে। আরোহী নীরবে বসে বসে কাঁদতো। কিচ্ছু করার ছিল না তার, কারণ সে যে তখনও আদনানকে সে আগের মতোই ভালোবাসতো। আদনানদের বাড়িতে মেহমান আসলো। আরোহী সব কাজ করলো, রান্না বান্না সব। যদিও ওইসব কাজ মন খারাপ নয়, বরং তার দায়িত্বের মধ্যে ছিল। সবাই খাচ্ছে আর সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আরোহী। অবাকের চরম সীমায় চলে যায় আরোহী, কারণ আদনান যখন তাকে বলল, এই দেখছিস না সালাদ শেষ, এখানে দাঁড়িয়ে না থেকে সালাদ নিয়ে আয়। আরোহী খেয়াল করলো আদনান সেদিন সবার সামনে তাকে তুই করে সম্বোধন করছে। আরও এমনভাবে বিহেভ করছে যাতে এই বাড়ির কাজের মেয়ে সে। সচরাচর কাজের মেয়ের সাথেও কেউ এমন ব্যবহার করে না। সালাদ আনতে গিয়ে তার শাশুড়িকে কথাটা বলল আরোহী, কিন্তু উনিও ওইভাবে পাত্তা দিল না। সালাদ নিয়ে আসার সময় দরজার সামনে থমকে দাঁড়ায় আরোহী, কারণ আদনান তার ও ননদের জামাই এবং চাচা চাচি সবার কথা শুনে সন্দেহ হলো তার। ভাইয়া, বিয়ের তো কয়েক মাস হয়ে গেছে, আর আমিও আমার শর্ত মতো সব করলাম, আপনাদেরও প্ল্যান সাকসেস। এখন আরোহীকে আমার লাইফ থেকে সরিয়ে নিন তাড়াতাড়ি, কারণ আমারও একটা গার্লফ্রেন্ড আছে, পিঙ্কিকে বিয়ে করতে হবে আমার। সো আরোহীকে যত তাড়াতাড়ি পারেন একটা ব্যবস্থা করেন। মুহূর্তেই যেন সেদিন মাথায় আকাশ ভেঙে পড়ল আরোহীর।
হাত থেকে সালাতের প্লেটটা পড়ে যায়, হাত কেঁপে কেঁপে। মাটির ঘরে তাই কোনো শব্দ হয়নি। সেদিন আদনানকে কিছুই বলতে পারিনি আরোহী, কিন্তু পরদিন এসব নিয়ে আদনানকে জিজ্ঞেস করলো আরোহী। দেখো আরোহী, তোকে বিয়ে করাটা ছিল জাস্ট একটা প্ল্যান, আর এখন তো তোকে আমার ইউজ করা শেষ। আমার গার্লফ্রেন্ড আছে, ওটাও সত্য। তোর প্রয়োজন ফুরিয়ে গেছে আমার। আরোহী কাতর চোখে তাকিয়েছিল আদনানের দিকে, কারণ নিজের স্বামীর মুখে যদি কোনো মেয়ের কথা শুনে যে আমার গার্লফ্রেন্ড আছে আর তোকে আমার ইউজ করা শেষ, তোর প্রয়োজন ফুরিয়ে গেছে আমার কাছে, তাহলে একটা মেয়ে কখনোই স্বাভাবিক থাকতে পারে না। এর চাইতে কষ্টেরও কিছু হতে পারে না। সেদিন আদনানকে জড়িয়ে ধরে বলেছিল আরোহী, প্লিজ তুমি আমায় মারো, আমার গায়ে হাত তোলো, আমায় মারো কাটো যাই করো, তবুও প্লিজ আমায় তাড়িয়ে দিও না। মেয়েটির কথাগুলো শুনে আমার চোখের কোণে জল মুছে একটা বড় দীর্ঘশ্বাস নিলাম। মেয়েটি আবার বলতে শুরু করলো, সেদিন আমার স্বামী আদনানকে আমার পায়ে ঘরে বারবার বলেছিল আমায় তাড়িয়ে না দিতে, আমায় যাওয়ার কোনো জায়গা নেই এখন আর। কিন্তু তার মনে কোনো দয়া হলো না। সে তার ডান পায়ের জুতাটি খুলে আমার গালে 3টা বাড়ি দিয়েছিল। আমার এখনো মনে আছে, সেই 2014 সালে আমার ভালোবাসার মানুষটি আমায় পায়ের জুতা খুলে সর্বশক্তি দিয়ে গুনে গুনে 2টা গালে 3টা বাড়ি দিয়েছিল। তবুও আমি তার পা জড়িয়ে ধরি, যাতে আমায় সে ছেড়ে না দেয়। কিন্তু আমায় অনেক মেরেছিল সেদিন। হাতের কাছে কি যেন একটা পেয়েছে, ওটা দিয়ে অনেকক্ষণ আমায় আঘাত করেছে। চামড়া ফেটে শরীর দিয়ে রক্ত ঝরছিল সেদিন আমার। একের পর এক আঘাতে শরীরে রক্ত গড়িয়ে পড়ছিল সেদিন। গত কয়েক মাসের অত্যাচার থেকে সেদিন অত্যাচারটা ছিল খুবই তীব্র। কয়েক মাস সব সহ্য করলেও সেদিন আর সহ্য করতে পারেনি আরোহী। সেদিন আদনানকে মুখের উপর বলে দেয়, মনে আছে একটা সময় খুব বেশি ভালোবাসা ছিল আমাদের মাঝে, অন্ধের মতো ভালোবেসে নিজের পরিবার ছেড়ে তোমার কাছে চলে এসেছি আমি। দিনের পর দিন সব অত্যাচার সহ্য করেছি আমাদের ভালোবাসার দিকে তাকিয়ে, আর তুমি আমার সেই ভালোবাসার মূল্যটা এভাবে দিচ্ছ। আদনান আরোহীর চুলের মুঠি ধরে বলে ওঠে, তোর কাছ থেকে আমার মূল্য শিখতে হবে। একটু আগে কি বলছিলাম কানে যায় নাই? তোর প্রয়োজন শেষ হয়ে গেছে আমার। ভালোবাসার তোকে ভালোবাসার আর কোনো ইন্টারেস্ট নেই আমার কাছে। মারের আঘাতে মাটি থেকে ওঠার সর্বশক্তিটুকু পাচ্ছিল না আরোহী। আঘাতের জায়গাগুলো দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে আসছে। আরোহী কাপা গলায় আদনানের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি যদি মানুষের বাচ্চা হই, যদি আমার কাছে এক বিন্দুমাত্র আত্মসম্মানবোধ থাকে, তাহলে আমি আর কখনো তোর মতো পশু সংসার করব না। তারপরও আবার মারে আরোহীকে। এরপর আশপাশের লোকজন এসে আদনানকে ছাড়িয়ে নেয়। ঘরটা ফ্লোর না, মাটি ছিল, তাই শরীর ধুলোবালিতে মাখামাখি অবস্থা। সেদিন আরোহী তার দেবরের ফোন নিয়ে তার বাবাকে ফোন করে। ভেবেছিল তার বাবার সাথে কথা বলবে না, তার সাথে কথা বলবে না। কিন্তু বাবা সেদিন হুট করে কেঁদে উঠে বলে, মারে তুই যদি আজ ফোন না দিতি তাহলে মনে হয় আমি মরেই যেতাম। সেদিন খুব কেঁদেছিলাম। বাবাকে সব খুলে বলি। মাকে বলেছিলাম, মা গো, আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি। দুদিনের জন্য এত বছরের সম্পর্ক ছেড়ে চলে এসেছি। মা গো, আমি আর কখনো তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমাদের সব কথা শুনবো আমি। আমায় এখান থেকে নিয়ে যাও। এখানে থাকলে আমি হয়তোবা মরেই যাব। বাবা কাদু কাদু গলায় বলল, মারে তোকে আর ওই বাড়িতে থাকতে হবে না, আমি আজই নিয়ে আসছি তোকে। আমি আবারও একটা দীর্ঘশ্বাস ফেললাম। মেয়েটি আবার বলা শুরু করলো, পরদিন আমার ফুফাতো ভাইকে পাঠিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসলো বাবা। এরপরই শুরু হলো অপমান। নানান জনের নানান কথা সহ্য করতে হয়েছিল সেদিন। অনেকেই বাবা মাকে বলে থাকে এই মেয়েকে বাড়িতে জায়গা না দিতে, এক বেটা সাথ বুঝে ফিরে আসছে, এখন আবার অন্য বেটা মানুষের সাথে চলে যাবে। সকলের কথা শুনে শুধু নীরবে কাঁদছিলাম, কারণ আমার তখন চুপচাপ সহ্য করা ছাড়া আর কিছুই করার ছিল না। কারণ একটা ভুলই আমার মুখ বন্ধ করে দিয়েছে, জীবনটাকে এলোমেলো করে দিয়েছে আমার। আমি বসে খাচ্ছিলাম, আমার ফুপি এসে বলে ওঠে, কিরে মুখ করি, আবার ফিরে এলি কেন? আমার ভাইয়ের মাথা খেতে ফিরে এসেছিস তাই না? খা খা, যত পারস খা, খাইয়া শেষ কর। আমি সেদিন খাবার রেখে উঠে চলে গেলাম রুমে। নীরবে কাঁদছিলি। আমার মা আমার পাশে এসে বসলো।
আমাকে জড়িয়ে ধরল। আমার মা মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, দেখ কাঁদিস না, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আবার যেই যাই বলুক ওগুলোতে কান দেওয়ার কোনো দরকার নেই। যা হওয়ার হয়ে গেছে, সব ভুলে যাবি তুই। আমার আর বেঁচে থাকার ইচ্ছা করছে না মা। এমন করে বলিস না, ভুল মানুষই করে। আর আমরা তোর সবচেয়ে কাছের আপনজন। বাইরের মানুষের কথায় কান দিয়ে কি করবি? দুঃখ করিস না মা, আয় আমার কোলেই ঘুমায় আজ। তবুও যেন চারপাশের মানুষের কথা সহ্য হচ্ছিল না আরোহীর। তার বান্ধবীদেরকেও তাদের মা বলে দিয়েছে যাতে আরোহীর মতো এমন মেয়ের সাথে না মিশে। আরোহীর বান্ধবীরাও আরোহীর সাথে তেমন মিশত না, দুজন ছাড়া। আরোহী রোজ কাঁদতো জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারে ঝিঝি পোকার ডাকের সাথে জোনাকি পোকারগুলোর দিকে তাকিয়ে থাকতো অপলক দৃষ্টিতে। তার ধারণা এই অন্ধকার আর তার মাঝে এখন আর কোনো তফাৎ নেই। সকলের দৃষ্টির অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে মাথার উপরে ফ্যানটার মাঝে জ্বলে পড়ে আরোহী। কিন্তু মৃত্যুকে সে ছুঁতে পারেনি, কারণ তার ভাইয়া আর ছোট বোন দেখে ফেলেছিল। একা একা বসে থাকতো আরোহী। ধীরে ধীরে শারীরিক সমস্যা দেখা দিচ্ছিল তার। হাঁটার শক্তিটুকুও পাচ্ছিল না সে, কিন্তু শক্তভাবে মুঠ করে ধরতে পারছিল না সে। ধীরে ধীরে বলতে গেলে প্যারালাইসিস রোগীর মতো হয়ে গিয়েছিল সে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে কম বয়সে এত চাপ নেওয়ার এমন হয়েছে। আরোহী ঠিক হতে প্রায় 4 মাস সময় লাগতো। এই 4 মাস তার মা তাকে ধরে ধরে হাঁটাতো, হাতের দুটো নরম বল দিয়ে বলতো এগুলো জোরে জোরে চাপ দিতে, ছোট করে ফেলতে। এভাবে আরোহীর পরিবার তাকে সাপোর্ট করে গেছে। এর মাঝে আরোহীর বাবা মা তার আর আদনানের ডিভোর্স ও সম্পন্ন করে ফেলে। প্রায় 4 মাস আরোহী পুরোপুরি সুস্থ হতে সময় লাগে। এদিকে তার 10-এর টেস্ট পরীক্ষা ঘনিয়ে এলো। ছাড়দের বলে আব্বু সব ম্যানেজ করেছিল। টেস্ট পরীক্ষার আর অল্প কয়েকদিন বাকি। আরোহীর জন্য বাসায় একটা টিচার রাখা হলো। ধীরে ধীরে পড়ালেখায় মনোযোগী হয়ে ওঠে আরোহী। টেস্ট পরীক্ষা শেষে দেখা যায় সে অঙ্কে ফেল করেছে আর সব বিষয়ে মোটামুটি নাম্বার পেয়ে পাস করেছে। তার টিচার সেদিন তার মাকে ডেকে বলেছিল, এই মেয়েকে পড়িয়ে আমি কোনো টাকা নিব না, আর তার ফর্ম ফিল আপের টাকার প্রয়োজনে আমি দেব, তাও যেন পড়াশোনা বাদ না দেয়। এই 1-1.5 মাস পরে যদি এক বিষয়ে ছাড়া সব বিষয় পাস করতে পারে, ফাইনাল পরীক্ষায় বাকি 3 মাস আরও অনেক ভালো রেজাল্ট করতে পারবে। ফাইনাল পরীক্ষার পর রেজাল্ট ছিল MNS, অল্পের জন্য 4 পয়েন্ট মিস করেছিল সে। এরপর তাকে ভর্তি করে কলেজে, কিন্তু কলেজে যে ভালো লাগে না তার। সবসময় একা একা থাকতে পছন্দ করতো আরোহী। এরপর তার মা তাকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দেয়। তার এক বান্ধবীও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। এভাবেই কাটতে থাকে তার সময়। মেয়েটি বলে উঠল, ভাইয়া আমার বলতে খুব কষ্ট হচ্ছে, কান্নাটা যেন গলায় আটকে আছে আমার। হয়তো চোখ বন্ধ করলেই অশ্রু গড়িয়ে পড়বে, মুখটা ভিজে যাবে। জানেন ভাইয়া, সেই 2014 সালের পর থেকে আমার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল, কিন্তু আমি ভেঙে পড়িনি। আমার বাবা মা ভাই আমাকে সাপোর্ট করে গেছে সব সময়। তখন আমি উপলব্ধি করতে পারছিলাম যে এরাই আমার আসল আপনজন। লাইফে ভুল করেছিলাম আমি, আবার সেই ভুলের বিনিময়ে অনেক কষ্ট পেয়েছি। সেই 2014 সালের পর কয়েকটা সাল একটা ভুলের কারণে আমি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের কাছে অবহেলিত ছিলাম। কিন্তু আজ 2021 সালে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্টার আমার মা, আমার বাবা, আমার ভাই এবং বোন। আসলে ভাইয়া, আমরা অনেক মেয়েরাই আবেগে ডুবে যাই, আমাদের আপনজন কারা। দুদিনের পরিচয় আমরা কাদেরকে পর করে চলে আসি, যারা সেই ছোট্ট থেকে আমাদের আগলে রেখেছিল। আমি চাই ভাইয়া আমার মতো ভুল যেন কোনো মেয়েই না করে, কারণ সবাই অপরাজিত হয় না, কিন্তু মনের পরাজয় বরণ করে নিজেকে ধ্বংস করে ফেলে। আমি এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে মেয়েটা অনেক হ্যাপি আছে। তখন আমি আবার হুট করে বোকার মতো একটা প্রশ্ন করে বসলাম। আসলে ওটা আমার জানতে খুব ইচ্ছে হচ্ছিল, আপনার প্রাণাত্ম স্বামী এখন কি করে? ও হ্যাঁ ভাইয়া, তার সম্পর্কে তো আপনাকে কিছুই বলা হয়নি। আমাদের বিচ্ছেদের পর একদিন তার গার্লফ্রেন্ড পিঙ্কি আমায় ফোন দেয়, আমার সাথে কি হয়েছিল জানতে চায়।
আমি বলতে চাইনি, তবুও সে জোর করে করতে থাকে, বারবার ফোন দিতে থাকে। তাকে আমি সব খুলে বলি। এরপর পিঙ্কি নাকি তার সাথে ব্রেকআপ করে ফেলেছে। তার ধারণা ছিল পশুরাই পশু হয়, হয়তো একদিন আরোহীর জায়গায় সেও নিজেও থাকতে পারে। এরপর সে ক্লাস 8-এর একটা পিচ্ছি মেয়েকে বিয়ে করে। আপনার এখন ফিউচার প্ল্যান কি? ভাইয়া, আমি এখন অনেক টাকা কামাই, অবসর সময়টা টিউশনি করি। আমার ভাইয়া চাকরি করে আর ছোট ভাই এর 14 বছর, সে হাফেজি পড়ে অলরেডি 21 পারা মুখস্থ করে ফেলেছে। আমি আমার ফ্যামিলিকে অনেক এগিয়ে নিয়ে যেতে চাই। আমার ভাইয়া ভালো চাকরি করে, আর আমিও বাবাকে অনেকটা ভালো পথ ধরিয়ে দিতে নিশ্চিত হব। আর এখন আমি নিজে যেহেতু অনেক টাকা কামাই, সবাই দায়িত্ব আমি নিজেই হাতে নিতে পারি। এখন আলহামদুলিল্লাহ আমার লাইফটা অনেক হ্যাপি ভাইয়া। আমি আমার বাবা মার সিদ্ধান্ত আমার ফিউচার। তারা যা করবে তা আমার ভালোর জন্যই করবে, কারণ আমি একই ভুল দ্বিতীয়বার জড়াতে চাই না। আচ্ছা ভাইয়া শোনেন, আমার লাইফের স্টোরিটা কেন শেয়ার করতে বললাম জানেন? জানি। অন্য কোনো মেয়ে যাতে এমন ভুল করার আগে একবার হলেও ভাবে। আচ্ছা ভাইয়া, মানুষ এতটা বেইমান কেন হয়? লাইফের জীবনসঙ্গী বেছে নিতে যদি ভুল করেন, তাহলে পরিশেষে একটা মেসেজ দিতে চাই সকলকে। পরিবারে প্রিয় মানুষ যারা 18-20 বছর আদর যত্ন করে বড় করলো, তাদের মনে কষ্ট দিয়ে কি কখনো সুখী হওয়া যায়? আচ্ছা, 18 বছরের ভালোবাসা ত্যাগ করে তাদের অনুমতি ছাড়া অন্য কারো হাত ধরে চলে যাওয়াটা কি বেইমানির মধ্যে পড়ে না? সত্যি কথা বলতে, প্রেম সবাই করতে পারে, কেউ 2টা 3টা করে। প্রেম শব্দটা অনেক ইজি। দেখা হলো, ছেলে লাভ ইউ বলল, মেয়ে টু বলল, রিলেশনশিপ হয়ে গেল, দ্যাটস ইট। কিন্তু প্রেম আর ভালোবাসাটা কি এক? আমি বলবো না। প্রেম তো অনেকেই করে, কিন্তু সঠিকভাবে একজন মানুষকে সত্যিকারে ভালোবাসতে কয়জন পারে? আমাকে আগে দেখতে হবে সে আমায় কতটুকু ভালোবাসে। আমি যদি যাচাই না করি, তার প্রেমের সাগরে ডুবে দিতে থাকি, তাহলে আমার অবস্থাটা চায়ের কাপে ভিজিয়ে রাখা বিস্কিটের মতোই। শুধু ছেলেরা নয়, মেয়েরাও বেইমানি কাতারে পিছিয়ে নেই। আচ্ছা যাই হোক, আমার কথাগুলো কারো খারাপ লাগছে, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন প্লিজ। আর হ্যাঁ, আরেকটা কথা, চলতি পথে পিছু টান হলেও আশপাশে কিছু মানুষ খোঁচা দেওয়ার কথা বলবেই। এগুলো এড়িয়ে চললেই তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। সো আপুটার জীবনের শেষটা সুন্দর ছিল। দোয়া, ভালোবাসা আর শুভকামনা রইল আপুটার জন্য। সমাপ্ত।